কুম হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক থেকে জয়েন হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা সরল রেখা এই চ্যাপ্টারটার 14 নাম্বার ক্লাসটা করব। অনেক দিন পরে তোমাদের সাথে দেখা। তো আজকে আমরা সরল রেখা এই চ্যাপ্টারটার 14 নাম্বার ক্লাসটা করব অনেক দিন পরে তোমাদের সাথে আবার। সবাই বলো তো কেমন আছো? সবাই বলো তো কেমন আছো? তো আজকের ক্লাসটা করার জন্য অবশ্যই আমাদের আগের যে 13টা ক্লাস, ওই 13টা ক্লাস কি করতে হবে? কভার করে আসতে হবে। সবাই জয়েন হইতে থাকুক আর তোমরা এই অঙ্কটা করো। হ্যাঁ, আগের ক্লাসের কনসেপ্টের একটা অঙ্ক। সবাই জয়েন হইতে থাকুক আর তোমরা এটা করো। হুম, যদি 3/2 ঢাল বিশিষ্ট একটা সরল রেখা এটার উপরে লম্ব হয়, তবে এ এর ভ্যালু কত? ওকে, আমরা চ্যাপ্টার 3.6 পড়তেছিলাম, তাই না? তো আজকের ক্লাসে চ্যাপ্টার 3.6 শেষ হয়ে যাবে। এরপর বাকি থাকবে জাস্ট একটা 3.7। ওটা শেষ করলেই আমাদের বিশাল বড় একটা চ্যাপ্টার শেষ। আমাদের বিশাল বড় এবং ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার শেষ। হ্যাঁ, এটা শুধু এখানেই কাজে লাগবে এরকম না। তোমার পরবর্তী আরো 2টা চ্যাপ্টার, বৃত্ত, কনিক, ওই 2টা চ্যাপ্টার পড়ার জন্য এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, দেখো 3/2 ঢাল বিশিষ্ট সরল রেখা এটার উপরে লম্ব, তাহলে বলো তো এইটার ঢাল কত? এটাকে নেগেটিভ করে উল্টাবার, -2/3। -2/3 কি হবে? এটার ঢাল। বলো তো এটার ঢাল কি? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাই যদি হয় এখান থেকে আমাকে বলো তো এ এর ভ্যালু কত? 2। আমাকে বলো তো এখান থেকে এ এর ভ্যালু কত? 2। ডান ডান ডান, সবাই সবাই। আচ্ছা, তো এটা আমাদের গত ক্লাসের টপিক ছিল। আজকে আমরা মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজের কেন্দ্র। একটা ত্রিভুজের কয় প্রকারের কেন্দ্র হইতে পারে, তার মধ্যে কয়েকটা জিনিস আমরা দেখে ফেলছি, বাকিগুলো আজকে দেখব। বুঝছো? একটা ত্রিভুজের অনেক ধরনের কেন্দ্র হতে পারে। কি কি? প্রথমত হচ্ছে ভর কেন্দ্র। ভর কেন্দ্র কি আমরা জানি, অলরেডি পড়ে আসছি। এরপর আবার দেখব একটা ত্রিভুজের 3টা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় ভর কেন্দ্র। তারপর পরিকেন্দ্র, একটা ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র, তাকে বলা হয় পরিকেন্দ্র। লম্ব কেন্দ্র কি? একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থেকে তুমি যদি বিপরীত বাহুর উপর লম্ব টানো, কয়টা লম্ব হবে? 3টা। সেই 3টা লম্ব যেই বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হয় লম্ব কেন্দ্র। আর অন্তকেন্দ্র কি? একটা ত্রিভুজের অন্তবৃত্তের কেন্দ্র। একটা ত্রিভুজের অন্তবৃত্তের কেন্দ্র, এটাকে বলা হয় অন্তকেন্দ্র। বহিকেন্দ্র কি? বহিবৃত্তের কেন্দ্র। একটা ত্রিভুজের বহিবৃত্তের কেন্দ্রকে বলা হয় বহিবৃত্ত। এই টোটাল কেন্দ্র, এই সবগুলা কেন্দ্র ব্যাপারে আমরা ডিটেলস জানবো। এই কেন্দ্রগুলা কেমনে বের করতে হয় এগুলোও জানবো। এগুলো জানবো, চলো দেখি। তো আমাদের প্রথম যেই ব্যাপারটা, ভর কেন্দ্র। একটা ত্রিভুজের মধ্যমা 3টা যেই বিন্দুতে গিয়ে ছেদ করে সেটাকে বলা হয় ভর কেন্দ্র। হ্যাঁ, ধরো 3টা বিন্দু যদি তুমি x1, y1, 3টা বিন্দুর স্থানাঙ্ক, এটা যদি x2, y2 আর এটা যদি x3, y3, এটা ধরো, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত আমাকে বলো তো সবাই। ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত আমরা সবাই কিন্তু জানি। জি বিন্দুর স্থানাঙ্ক হবে কি? ভুজগুলার গড়, x1 প্লাস x2 প্লাস x3/3। বুঝছো? y1 প্লাস y2 প্লাস y3/3। ঠিক আছে? ওকে, এখন ভরকেন্দ্রের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে। দেখো, একটা ভরকেন্দ্র আর তুমি যদি কেন্দ্রগুলা যোগ করো, শীর্ষবিন্দুগুলা যোগ করে দাও, দেখো 3টা ইয়ে হয় না?
ত্রিভুজ তৈরি হয় না? এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এগুলো কিন্তু অলরেডি আমি তোমাকে পড়াইছি, তাই না? এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাই তো? তারপর এটা কিন্তু মধ্যবিন্দু, এটা অনুপাত 1। তারপর ভরকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটাও সবাই জানো, তাই না? ভরকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই তো? আচ্ছা, এবার আমরা আসি পরেরটায়। এটাকে বলা হয় লম্ব কেন্দ্র। কি বলা হয় বলো সবাই আমার সাথে সাথে? লম্ব কেন্দ্র। ঠিক আছে, এখন লম্ব কেন্দ্র ব্যাপারটা কি? ধরো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু আমাকে বলো তো? এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, এ বি সি। শীর্ষবিন্দু থেকে তুমি বিপরীত বাহুর উপর লম্ব টানবা। এরকম কয়টা লম্ব আঁকা পসিবল? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানবা, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানবা। এরকম কয়টা লম্ব আঁকা পসিবল আমাকে বলো? তিনটা, তাই না? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানা পসিবল। এই তিনটা লম্ব একটা বিন্দুতে গিয়ে ছেদ করবে, সেই বিন্দুটার নাম লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দুও বলে। সেই বিন্দুটার নাম লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু। বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পারলাম? তো এখন আমরা অঙ্ক করব। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, তুমি কি এই লম্ব কেন্দ্রটা বের করতে পারবা? পারবা? এটাই আমরা দেখব আমাদের প্রথম অঙ্ক। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তার লম্ব কেন্দ্রটা বের করতে বলছে। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তার লম্ব কেন্দ্রটা বের করতে বলছে। চলো দেখি। এই একটা ত্রিভুজ, তার তিনটা শীর্ষবিন্দু চিন্তা করো। তার তিনটা শীর্ষবিন্দু, এ হচ্ছে x1, y1, বি হচ্ছে x2, y2, কথার কথা, সি হচ্ছে x3, y3। ওকে, আমাদের এই কোশ্চেনে স্পেসিফিকলি বলে দিছে, তো আমি x1 y1 এগুলা না ধরে এই বিন্দুগুলাই ধরে নিই। বুঝছো? তোমাকে যে কোনো বিন্দু দিলেই কিন্তু তুমি পারবা। তো এখানে যেহেতু আমাকে স্পেসিফিকলি বলে দিছে, আমি তিনটা স্পেসিফিক বিন্দু ধরে নিই। 3, -1, -1, 2, 5, 3। বুঝছে? এখন আমাকে বের করা লাগবে কি? এই তিনটার, আমাকে বলো কি বের করা লাগবে? লম্ব কেন্দ্র। এখন লম্ব কেন্দ্রটা আসলে কি? একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব, খেয়াল করো, এই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব, একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব, এই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব, এই দুইটা যেই বিন্দুতে ছেদ করে, হ্যাঁ ধরো ও বিন্দুতে ছেদ করছে, এটাই লম্ব কেন্দ্র। কেমনে বের করব? ধরো এই বিন্দুটা আমি দিলাম ডি, এটা দিলাম ই। তুমি আমাকে বলো, আমি কি এডি রেখার সমীকরণ বের করতে পারবো? আমি কি এডি রেখার সমীকরণ বের করতে পারবো? আমি কি বিই রেখা, এই লম্বটার সমীকরণ বের করতে পারবো? যদি পারি, তাদের ছেদবিন্দুটাই কি লম্ব কেন্দ্র না? আচ্ছা বলো তো, এডি আমি এটা সমীকরণ বের করতে পারবো? আচ্ছা, এটা ঢাল কি আমি জানি? এটার উপরস্থ একটা বিন্দু জানি, ঢাল জানলে পারলেই হয়। এটার উপরে লম্ব, তাহলে বিসি এর ঢাল বের করব। বিসি এর ঢাল জানলে এডি এর ঢাল বের করতে পারবো, তাই না? বিসি এর ঢাল জানলে এডি এর ঢাল বের করতে পারবো, তাই তো? ওকে, তাহলে আমরা দেখি। হ্যাঁ দেখো, ত্রিভুজ এবিসি, এম বিসি, আমাকে বলো বিসি এর ঢাল কত? সবাই তুমি লিখবা বিসি সরল রেখার ঢাল, কোটিদ্বয়ের অন্তর কত? 3 - 2।
3 মাইনাস 2, 3 মাইনাস 2 কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, 5 মাইনাস মাইনাস 1, তাহলে কত আমাকে বলো তো? উপরে হয় 1, নিচে হয় কত? 6। এটা কার ঢাল? কার ঢাল? বিসি রেখার ঢাল। এখন বিসি আর এডি এরা লম্ব না? বলো তো, সবাই বলো। তাহলে বিসি এটা এডি এর উপরে লম্ব, তাহলে আমরা কি লিখতে পারি? বিসির ঢাল আর এডির ঢাল এম বিসি আর এম এডি তুমি যদি গুণ করো -1 হয়। তাহলে সেখান থেকে আমাকে বলো তো এডি এর ঢাল কত? এডি এর ঢাল কত? -6 না? তাহলে এডি এর সমীকরণ কি? ইকুয়েশন অফ এডি, এক বিন্দুগামী রেখার সমীকরণ। y মাইনাস y1, খেয়াল করো, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। y মাইনাস y1 ইকুয়াল, তাহলে কি থাকে আমাকে বলো তো? 6x প্লাস y, এই যে 6x এদিকে আসছে প্লাস y, -6 আর -3 গুণ করলে কত হয় আমাকে বলো? +18, +18 এদিকে চলে আসলে -17 ইকুয়ালস টু 0। এটা কার ইকুয়েশন আমাকে বলো তো? এডি এর ইকুয়েশন। একদম সিমিলার ভাবে তুমি কি বি এর ইকুয়েশনটা বের করতে পারবা? বিই কার উপরে লম্ব? দেখো বিই এটা বি বিন্দু দিয়ে যায় এবং এসি এর উপরে লম্ব, এসি এর উপরে লম্ব। তাহলে তুমি এসি এর ঢালটা বের করো, এসি এর ঢালটা বের করো। এসি এর ঢালটা কি আমাকে বলো তো? এসি এর ঢালটা কি আমাকে বলো তো? বলো এসি এর ঢালটা কি? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, -1 এসি এর ঢাল খেয়াল করো, -1 -3 বাই 3 -5, -1 -3 বাই 3 -5। তাহলে দেখো তো কি হয় উপরে? -4 বাই -2 কত হয়? 2। আবার এসি আর বিই কিন্তু পরস্পর লম্ব, তাই না? আমাদের বিই is perpendicular to এসি, সুতরাং বিইর ঢাল আর এসির ঢাল এম এসি গুণ করলে কত হবে? -1। সেখান থেকে আমাকে বলো তো বিইর ঢাল কত হবে? -½ তাহলে ইকুয়েশন অফ বিই, ইকুয়েশন অফ বি এটা কি হবে আমাকে বলো তো? y মাইনাস y1, এই যে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। হ্যাঁ, এই যে বি বিন্দুগামী y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তো তুমি যদি এক পাশে নিয়ে আসো কি হয় আমাকে বলো তো? টুয়াইস y, দেখো তো টুয়াইস y -4 ইকুয়ালস টু -x মাইনাস 1। এক পাশে যদি আনো x প্লাস 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0। এইটা আমাদের ধরো 1 নাম্বার ইকুয়েশন, এইটা ধরো 2 নাম্বার ইকুয়েশন। এখন 1 আর 2, 1 আর 2 তাদের ছেদবিন্দুটাই কি আমাকে বলো তো সবাই? 1 আর 2 তাদের ছেদবিন্দুটাই কি? লম্বকেন্দ্র না? তো ছেদবিন্দু কেমনে বের করবা? এই দুইটা সমীকরণ সমাধান করতে হবে, প্রতিস্থাপন বা অপনয়ন যেমনে পারো। আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি। 1 ও 2 বোর্ড পরীক্ষায় আসলে কিন্তু তুমি প্রতিস্থাপন বা অপনয়ন দিয়ে করবা, আর অ্যাডমিশন টেস্টে আসতে ক্যালকুলেটর। 1 ও 2 সমাধান করে পাই আমাদের ও বিন্দুর স্থানাঙ্ক। তো 1 ও 2 সমাধান করে পাই, সো ক্যালকুলেটর দিয়ে সমাধান করো। ঠিক আছে, 5 1 6 1 17, 6 1
17, তারপর 1 2 3, 31/11 আর 1/11। সবার কি এটা আসছে? আমাকে সবাই বলো তো, তোমাদের সবার কি এটা আসছে? 31/11 আর 1/11, ঠিক আছে? 31/11 আর হচ্ছে 1/11। ডান? ক্লিয়ার? সবাই তোমরা বলো। বুঝতে পারলাম? তাহলে তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তুমি লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবা। দুইটা লম্বের ইকুয়েশন বের করবা, যে কোনো দুইটা। আমি এই দুইটা বের করছি বলে তোমাকে এই দুইটাই করতে হবে এরকম না। তুমি এটা আর এটা করতে পারো, কিংবা এটা আর এটাও করতে পারো। যে কোনো দুইটা লম্বের সমীকরণ বের করবা, তাদের ছেদবিন্দু, তাদের ছেদবিন্দুটাই কি আমাদের লম্ব কেন্দ্র। আমরা সবাই ক্লিয়ার? এবার চলো এটার উল্টাটা করব। চলো এটার উল্টাটা করব। এইবার হচ্ছে দুইটা শীর্ষবিন্দু আর লম্ব কেন্দ্র দেওয়া। এবার কি কি দেওয়া আমাকে বলো তো? দুইটা শীর্ষবিন্দু আর লম্ব কেন্দ্রটা দেওয়া। দুইটা শীর্ষবিন্দু আর লম্ব কেন্দ্রটা দেওয়া। দেখো, মনোযোগ দাও, মনোযোগ দাও। এবিসি ত্রিভুজ, হ্যাঁ, এই এবিসি ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু, এ হচ্ছে 6,1, বি হচ্ছে 1,6। লম্ব বিন্দু দেওয়া আছে 3,2। তাহলে লম্ব বিন্দু, এই ধরো এই একটা লম্ব টানলাম, এই একটা লম্ব টানলাম, ঠিক আছে? এই একটা লম্ব টানলাম, এটা ধরো এ ডি বিই। লম্ব বিন্দু পি, এটা হচ্ছে 3,2। আমাকে বলছে তৃতীয় শীর্ষবিন্দুটা, তৃতীয় শীর্ষবিন্দুটা বের করো। সবাই বলো তো, একটু আইডিয়া দাও আমাকে। তৃতীয় শীর্ষবিন্দুটা ধরো এইটা, সি এক্স কমা ওয়াই। বলো সি এর স্থানাঙ্ক কেমনে পাইতে পারি? কনসেপ্টটা অনেকটা আগের মতোই, বুঝছো? কনসেপ্টটা অনেকটা আগের মতোই, অনেকটা আগের মতোই। আচ্ছা বলো তো, সি কার কার ছেদবিন্দু? সি কার কার ছেদবিন্দু? বিসি আর এসি, এই দুইটা রেখার, তাই না? তুমি কি কোনোভাবে বিসি রেখার সমীকরণ বের করতে পারবা? তুমি কি কোনোভাবে বিসি রেখার সমীকরণ বের করতে পারবা? বিসির সমীকরণ বের করার জন্য দেখো, একটা বিন্দু জানো, ঢাল বের করতে পারলেই হয় না। এই বিসি বাবাজি এডির উপরে লম্ব, এডি আর এপি তাদের ঢাল তো সেম, তাই না? এডি আর এপি তাদের ঢাল তো সেম। তাহলে তুমি এপি এর ঢাল বের করবা। কাহিনী বুঝছো? এই যে এপি এর ঢাল বের করবা, এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, মানে এডির ঢালও বের হয়ে গেছে। এডির ঢাল বের হয়ে গেলে, এডি যেহেতু এটার উপরে লম্ব, এটার ঢালও বের করতে পারবা। এক বিন্দুগামী, ঢাল জানো, সমীকরণ বের হয়ে গেছে। সিমিলার কাজ এটার জন্য করবা। বিপি এর ঢাল বের করতে পারবা, সেটা আর বিই ঢাল সমান। হ্যাঁ, এখন বিই এসি এর উপরে লম্ব, সেখান থেকে তুমি এসির ঢাল বের করতে পারবা। এসির ঢাল হইল একটা বিন্দু জানো, এক বিন্দুগামী রেখার সমীকরণ। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে তোমার প্রথম কাজ হবে এম এপি এর ঢাল, যেটা কিনা এডি এর ঢালের সমান, এম এডি এর ঢালের সমান, সেটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর। খেয়াল করো, 3 মাইনাস, দেখো কোটিদ্বয়ের অন্তর 2 মাইনাস 1, 2 মাইনাস 1 বাই 3 মাইনাস 6। তাহলে কত হয় আমাকে বলো তো? উপরে হয় 1, নিচে হয় -3, 1 বাই -3। তারপর আবার আগের মতো, বিসি এডি এর উপরে লম্ব, বিসি ইজ পারপেন্ডিকুলার টু এডি। সুতরাং এম বিসি ইন্টু এম এডি সমান -1। সেখান থেকে এম বিসি, বিসি এর ঢাল কত বলো তো? 3। লাগবে কি আমাকে বলো তো? বিসি এর ইকুয়েশন, ইকুয়েশন অফ বিসি, বিসি রেখার সমীকরণ, সেটা কত? বি বিন্দুগামী, তাহলে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তো তুমি যদি এক পাশে নিয়ে যাও, y মাইনাস y1
ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, তাই না? 3x মাইনাস y, ওদিকে হচ্ছে মাইনাস 3 প্লাস 6, মাইনাস 3 প্লাস 6, এটা কত হয়? প্লাস 3 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? সবাই বলো, তোমরা সবাই কি ক্লিয়ার হইছ? কি সুন্দর বিসি এর সমীকরণ চলে আসছে। সিমিলার ভাবে তুমি এসি এর সমীকরণ বের করতে পারবা না? বলো। দেখো বিপি এর ঢাল বের করবা, সেটা বিই ঢালের সমান। এম বিপি এর ঢাল করবা, সেটা কি? বিই এর ঢালের সমান। সেটা কি? কোটিদ্বয়ের অন্তর। দেখো কোটিদ্বয়ের অন্তর 6 মাইনাস 2, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর 1 মাইনাস 3। ঠিক আছে, 6 মাইনাস 2 কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে সেটা কত হয়? উপরে হয় 6 মাইনাস 2 কত? 6 মাইনাস 2 হচ্ছে 4 বাই মাইনাস 2, সেটা কত হয় আমাকে বলো তো? মাইনাস 2, তাই না? 6 মাইনাস 2 বিপি, 6 মাইনাস 2 বাই 1 মাইনাস 3। ক্লিয়ার তো? তাহলে আবার আমাদের বিইটা এসি এর উপরে লম্ব, আমাদের এসি সেটা বিই এর উপরে লম্ব, সুতরাং এসি এর ঢাল আর বিই এর ঢাল এই দুটা গুণ করলে হবে -1। সেখান থেকে এসি এর ঢাল সেটা কত? হাফ, তাই না? এটার ঢাল -2, হাফ হয়ে যাবে। সুতরাং ইকুয়েশন অফ এসি, ইকুয়েশন অফ এসি, দেখো এসি এর ইকুয়েশন সেটা কি হবে আমাকে বলো তো? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তাহলে যেটা আসে দেখো 2 দিয়ে যদি গুণ করো, twice y মাইনাস 2 ইকুয়ালস টু x মাইনাস 6। এক পাশে যদি নিয়ে যাও x মাইনাস twice y মাইনাস 6 প্লাস 2 মাইনাস 4 ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এই দুইজনের ছেদবিন্দুটাই কিন্তু সি, এই দুইজনের ছেদবিন্দুটাই কিন্তু সি। সুতরাং 1 ও 2 সমাধান করে ছেদবিন্দু তুমি কেমনে পাবা বলো তো? 1 ও 2 সমাধান করে প্রতিস্থাপন বা অপনয়ন তুমি যেমনে পারো, বুঝছো? আর অ্যাডমিশন টেস্টে আসলে ক্যালকুলেটর। ওকে, সো আমি এখানে ক্যালকুলেটর দিয়েই করতেছি। দেখো সমাধান করি। 3 মাইনাস 1 মাইনাস 3, 3 মাইনাস 1 মাইনাস 3, 3 মাইনাস 1 মাইনাস 3, 1 মাইনাস 2 4, মাইনাস 2 কমা মাইনাস 3। তার মানে আমাদের ছেদবিন্দু পেয়ে গেছি কত? -2 কমা -3। ডান, সবাই বুঝতে পারছি? তাহলে লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু সংক্রান্ত সব, এই আমি কি ভুল করছি? 2,3 আসছে তোমাদের? 2,3 না -2 -3? একটু দেখো তো সবাই, সবাই সবাই একটু দেখো 2,3 আসছে না -2 -3 আসছে? ভুল করিও না, -2 -3। ঠিক আছে? ওকে, তারপর আমাদের লম্ব কেন্দ্র শেষ, তার মানে ভর কেন্দ্র শেষ, লম্ব কেন্দ্র শেষ। আমাকে যদি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে, আমি ভর কেন্দ্রও বের করতে পারি, লম্ব কেন্দ্রও বের করতে পারি, কিংবা 2টা শীর্ষবিন্দু আর ভর কেন্দ্র দেওয়া আছে, 3 নাম্বার শীর্ষবিন্দু
দুইটা শীর্ষবিন্দু আর লম্ব কেন্দ্র দেওয়া আছে, 3 নাম্বার শীর্ষবিন্দু আমি বের করতে পারি। চলো এবার যেটাতে যাব সেটা হচ্ছে অন্তকেন্দ্র। এবার যেটাতে যাব সেটা হচ্ছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র কি? একটা ত্রিভুজ চিন্তা করো, এই ত্রিভুজের অভ্যন্তরে তুমি একটা বৃত্ত আঁকাতে পারবা না? অন্তবৃত্ত বলে সেটাকে। এই ত্রিভুজের অভ্যন্তরে একটা বৃত্ত আঁকানো সম্ভব, অন্তবৃত্ত বলে, তাই না? এই অন্তবৃত্ত খেয়াল করো, ভেতরে এবং 3টা বাহুকেই টাচ করে থাকবে, ভেতরে এবং 3টা বাহুকেই কি টাচ করে থাকবে, ভেতরে এবং 3টা বাহুকেই টাচ করে থাকবে, বুঝছো? এই বৃত্তের কেন্দ্রটাই কি? অন্তকেন্দ্র। এখন অন্তকেন্দ্রের, আচ্ছা তোমরা ছোটবেলায় অন্তকেন্দ্র আঁকাইতা, মনে আছে? কেমনে আঁকাইতা? একটু মনে করে দেখো তো, অন্তকেন্দ্র কেমনে আঁকাইতা ছোটবেলায় পিচ্চি ক্লাসে? কি করতা আমাকে বলো তো? ধরো এই ত্রিভুজটা, তার অন্তকেন্দ্র তুমি কেমনে আঁকাবা? প্রথমত যে কোনো দুইটা কোণের দ্বিখণ্ডক আঁকাইতা না? এই কোণের একটা কি করতা? সমদ্বিখণ্ডক আঁকাইতা, তাই না? এই কোণের একটা সমদ্বিখণ্ডক আঁকাতা, তারপর অন্য একটা কোণের আরেকটা সমদ্বিখণ্ডক আঁকাইতা। এই দুইটা সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে ছেদ করে সেটাই কি অন্তকেন্দ্র ছিল। তারপর কি করতা? এখান থেকে কোন একটা বাহুর উপর লম্ব আঁকতা, মনে আছে? কোন একটা বাহুর উপর লম্ব আঁকতা, ওই লম্বটাকে ব্যাসার্ধ ধরে, ওই লম্বটাকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত আঁকায় দিতা, ওই লম্বটাকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত আঁকায় দিতা, সেই বৃত্তটাই হইতো অন্তকেন্দ্র, তাই না? কিন্তু ম্যাক্সিমাম টাইম এমনি মিলান যাইতো না। যারা বেশি পণ্ডিত ওরা আগে বৃত্ত আঁকাইতো, এরপরে ত্রিভুজ আঁকাইতো, তারপরে এই অঙ্কনটা আগে ভাগে দেখাই দিত, তাই না? আচ্ছা ঠিক আছে, তাই ওকে। তো এখন আমাদেরকে যেটা দেওয়া থাকবে, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, সেখান থেকে অন্তকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে হবে, সেখান থেকে অন্তকেন্দ্রের স্থানাঙ্কটা বের করা লাগবে। কেমনে বের করব? হ্যাঁ, কেমনে বের করব সেটা আমরা দেখি। একটা ত্রিভুজের, এই একটা ত্রিভুজ, বুঝছো? এই ত্রিভুজটার ধরো 3টা শীর্ষবিন্দু, এই হচ্ছে এ, x1, y1, এই হচ্ছে বি, x2, y2, এই হচ্ছে সি। হ্যাঁ, আচ্ছা একটু চিন্তা করো তো, তুমি এই কোণটার দ্বিখণ্ডক আঁকাবা না? আচ্ছা, ত্রিভুজের বাহুগুলার নামের একটা রীতি আছে। এই কোণের বিপরীত বাহু কি এটা না? এটাকে স্মল এ দিয়ে প্রকাশ করা হয়, স্মল এ দিয়ে প্রকাশ করা হয়, বুঝছো? এই কোণের বিপরীত বাহু এটা, এটাকে স্মল সি দিয়ে প্রকাশ করা হবে, এটাকে স্মল বি দিয়ে প্রকাশ করা হবে। আমি কি বুঝাইতে পারছি সবাই? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কি এই ডি বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারবা? বলো দেখি, ডি বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারবা? ছোট ক্লাসে একটা উপপাদ্য পড়ে আসছো, একটা কোণের সমদ্বিখণ্ডক তার বিপরীত বাহুকে সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ C/B এই অনুপাতে অন্তর্বিভক্ত করবে, তাই না? আমাকে সবাই বলো, সবাই 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 বলো, বলো পারবা না? একটু মনে করে দেখো, একটা কোণের সমদ্বিখণ্ডক তার বিপরীত বাহুকে সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে তুমি ডি বিন্দু স্থানাঙ্ক বের করে ফেলতে পারছো, ডি বিন্দু স্থানাঙ্ক বের করে ফেলতে পারছো। আচ্ছা সিমিলার ভাবে এইটার যে সমদ্বিখণ্ডক,
সেটা যেই বিন্দুতে গিয়ে ছেদ করবে সেটাই কি অন্তকেন্দ্র না? আমাকে বলো, সেটাই কি অন্তকেন্দ্র না? আমি কি বুঝাইতে পারছি? এখন ও বিন্দু সিমিলার ভাবে এই এডি রেখাংশকে একটা অনুপাতে অন্তর্বিভক্ত করবে, করবে না? করবে তো। সেই অনুপাতটা বের করে তুমি ও বিন্দু স্থানাঙ্কটা নিয়ে আসতে পারবা। আমি ডিটেলস প্রুফে আর যাচ্ছি না, একটু কমপ্লিকেটেড লাগবে, বাট তোমাদের বইয়ে আছে, দেখে নিতে পারো। বুঝছো সবাই? তোমরা কি ক্লিয়ার? ক্লিয়ার? এটার প্রমাণটা পরীক্ষায় আসে না, বাট প্রমাণটা কিভাবে করতে হয় সেটা আমি একটা হালকা আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি। ওকে, অত প্যারা নিও না। আমার লাগবে হচ্ছে ও বিন্দু স্থানাঙ্ক। ও বিন্দুর স্থানাঙ্ক, ও বিন্দু স্থানাঙ্ক হবে এরকম, দেখো মুখস্থ রাখা খুব সহজ। নিচে তিনটা বাহুর যোগফল বের করে ফেলবা, তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। অন্তকেন্দ্রের স্থানাঙ্ক, অন্তকেন্দ্রের স্থানাঙ্ক নিচে তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল, দুই ক্ষেত্রেই a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। উপরে কি হবে? দেখো ভুজের ক্ষেত্রে ভুজ, একটা বাহু তার বিপরীত শীর্ষের ভুজের সাথে গুণ করবা, ax1 প্লাস বি বাহু তার বিপরীত শীর্ষের ভুজ প্লাস cx3। তোমরা কি ক্লিয়ার? আমাকে সবাই বলো, তোমরা কি ক্লিয়ার? কোটির ক্ষেত্রেও সেম, a y1 প্লাস b y2 প্লাস c y3। ডান? আমাকে সবাই বলো, ডান? ডান? মুখস্থ রাখা একদম সহজ। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, তার অন্তকেন্দ্রের স্থানাঙ্ক কি? তোমার প্রথম কাজ হবে তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলা, তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলা। অন্তকেন্দ্রের ভুজ বা কোটি দুইটার ক্ষেত্রেই নিচে তিনটা বাহুর যোগফল। উপরে কি হবে? ভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুকে তার বিপরীত শীর্ষবিন্দুর ভুজ দিয়ে গুণ, প্লাস এই যে ভুজ দিয়ে গুণ প্লাস, আর কোটির ক্ষেত্রে ক্লিয়ার? তো এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। সবাই জাস্ট 1 সেকেন্ড একটু দেখে নাও, হ্যাঁ 2-3 সেকেন্ড একটু দেখে নাও। ওকে, বলো বলো। ঠিক আছে, তো এই ফর্মুলাটাই সুন্দর করে আমি এখানে লিখে দিছি। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, অন্তকেন্দ্র তুমি কেমনে বের করবা? তোমার প্রথম কাজ তিনটা বাহুর দৈর্ঘ্য বাইর করতে হবে, তারপর এই ফর্মুলাটা, তারপর এই ফর্মুলাটা। ওকে, ডান। চলো আমরা একটা অঙ্ক করি। একটা ত্রিভুজ, তার তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা ত্রিভুজ তার তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। আমরা নাম দিয়ে দিই তিনটা শীর্ষবিন্দুর নাম। এ শীর্ষবিন্দু কত? 0,0, বি কত? 0,4, সি কত? 3,0। তোমার এখন কাজ কি হবে? তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলা। এ বাহুর দৈর্ঘ্য বলো তো কত হবে? এ বাহুর দৈর্ঘ্য √3² + 4², 5। বি বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো? এই বাহুর দৈর্ঘ্যটা কত? 3। এই যে বাহুর দৈর্ঘ্য মুখে মুখেই করতে পারতেছি, 0 0 আর 30। এটা কত? 4। এটা আসলে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তিনটা বাহুর দৈর্ঘ্য বাইর করছো। সুতরাং আমাদের অন্তকেন্দ্রের ভুজ কি হবে বলো তো? তিনটা বাহুর যোগফল, তিনটা বাহুর যোগফল 5 + 3 + 4, 5 + 3 + 4, 5 + 3 + 4। ঠিক আছে, 5 এর সাথে বিপরীত শীর্ষের ভুজ গুণ করবা, 5 × 0 প্লাস 3 এর সাথে বিপরীত শীর্ষের ভুজ, 3 × 0 প্লাস 4 × বিপরীত শীর্ষের ভুজ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো তো কি থাকে?
শূন্য শূন্য 3 4 12, 5 আর 3 8, 8 আর 4 12, তাহলে ভুজটা আমরা পেয়ে গেলাম 1। অন্তকেন্দ্রের ভুজটা আমরা পেয়ে গেলাম 1, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এবার অন্তকেন্দ্রের কোটি। নিচে কি হবে? নিচে সেম জিনিস, 5 + 3 + 4, উপরে কি হবে বলো তো? 5 এর সাথে 0 গুণ, কোটি গুণ, প্লাস 3 এর সাথেও কি 4 গুণ, এই 4 এর সাথে ওটার কোটি 0, তাহলে কত? 12/12 আর 1। তাহলে অন্তকেন্দ্রের ভুজ কোটি তুমি কিন্তু পেয়ে গেছো, অন্তকেন্দ্রের ভুজ কোটি তুমি কিন্তু পেয়ে গেছো 1,1। টান। আমরা কি বুঝলাম একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে অন্তকেন্দ্রে কেমনে বের করে? এই যেটা হয়ে গেছে। এখন এখানে আরেকটা জিনিস বের করা যায়। আমি যদি তোমাকে ত্রিভুজের কোণগুলার সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলি, তুমি কি পারবা? একটা ত্রিভুজের 3টা কোণ, সেই কোণগুলার সমদ্বিখণ্ডকের সমীকরণ তুমি অন্তকেন্দ্রের স্থানাঙ্ক যদি পেয়ে যাও, ধরো পেয়ে গেলা, তাহলে এটা সমীকরণ বের করতে পারবা না? দুই বিন্দুগামী রেখার সমীকরণ। এটা সমীকরণ বের করতে পারবা না? দুই বিন্দুগামী রেখার সমীকরণ। এটা সমীকরণ বের করতে পারবা না? দুই বিন্দুগামী রেখার সমীকরণ, তাই না? তো আমি যদি কোয়েশ্চেনটা এভাবে না করে এটা বলতাম, একটা ত্রিভুজের কোণগুলার সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো, তাহলে তোমাকে কি করা লাগতো? তোমার প্রথম কাজ হইতো অন্তকেন্দ্র বের করা, তারপর 3টা বাহুর 3টা রেখার সমীকরণ বের করা। ডান 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 তো? আচ্ছা ঠিক আছে। এরপর আমাদের তাহলে অন্তকেন্দ্র শেষ, শেষ না? সবাই বলো তো, অন্তকেন্দ্র শেষ? শেষ। কিন্তু ধরো আমি যদি 2টা শীর্ষ আর অন্তকেন্দ্র দিয়ে দিই, বাহু বের করতে পারবা? এটা টাফ, এটা বেশ টাফ, এটা দরকার নেই। এবার চলো বহিকেন্দ্র। তোমরা কি বহিবৃত্ত সম্পর্কে আইডিয়া আছে? বহিবৃত্ত, বহিবৃত্ত, অন্তবৃত্ত দেখছি আমরা, অন্তবৃত্ত মাত্রই দেখলাম। অন্তবৃত্ত, বহিবৃত্ত। বহিবৃত্ত কি? একটা ত্রিভুজের 3টা বাহুকে, একটা ত্রিভুজের 3টা বাহুকে যদি বর্ধিত করে দাও, একটা ত্রিভুজের 3টা বাহুকে যদি বর্ধিত করে দাও, ঠিক আছে? বুঝছো? এই যে এভাবে এভাবে বর্ধিত করে দিলাম, হ্যাঁ, বর্ধিত করে দিলাম। এখন বহিবৃত্ত হচ্ছে একটা বাহুকে স্পর্শ করবে, আর এই যে বর্ধিত যে করছো এই 3টা অংশকে টাচ করে থাকবে। এই যে এই হচ্ছে একটা বহিবৃত্ত, বুঝছো? তাহলে একটা ত্রিভুজের কয়টা বহিবৃত্ত হওয়া পসিবল আমাকে বলো তো? একটা ত্রিভুজের, একটা ত্রিভুজের কয়টা বহিবৃত্ত হওয়া পসিবল? এই বাহু হচ্ছে এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। এই একটা বহিবৃত্ত, এই একটা বহিবৃত্ত, এই বহিবৃত্তের যেই কেন্দ্র, এই বহিবৃত্তের যেই কেন্দ্র, বুঝছো? এই বহিবৃত্তের যেই কেন্দ্র, এই যে ধরো এটাই একটা কি বহিকেন্দ্র, তাহলে এই বহিকেন্দ্রটাকে ধরো আমরা C1 দিলাম। সিমিলার ভাবে এই দিকে একটা বহিবৃত্ত আছে, এটার কেন্দ্রকেও কি বলবো? আরেকটা বহিকেন্দ্র। এই দিকে আরেকটা আছে। ক্লিয়ার? C1, C2 আর C3। তাহলে একটা ত্রিভুজের, এই হইল না তো, এখানে গিয়ে টাচ করা লাগবে, একটু ছোট করতেছি, দাঁড়াও। বাহুকে টাচ করবে এবং তাদের বর্ধিত অংশকেও টাচ করবে।
এইরকম। তোমরা ছোট ক্লাসে পড়ছো, এই বই বই জিনিসপত্র করছো না? বলো তো, বহিবৃত্ত আঁকাইছো না সবাই? সম্পাদ্য ছিল কিন্তু। এখন তাইলে বহি কেন্দ্র হয় 3টা। বহি কেন্দ্র হয় 3টা। বহি কেন্দ্রগুলোর স্থানাঙ্ক কেমনে মনে রাখবা? বহি কেন্দ্র আর অন্তকেন্দ্র পুরাপুরি সেম, জাস্ট যেই বাহুটায় টাচ করবে সেটাকে নেগেটিভ করে দিবা। কেন বুঝছো? দেখো, অন্তকেন্দ্রের ফর্মুলাটা কি আমাকে বলো তো? অন্তকেন্দ্রের ফর্মুলাটা কি? অন্তকেন্দ্রের ফর্মুলা কি ছিল? a প্লাস বি প্লাস সি a প্লাস বি প্লাস সি, ঠিক আছে? ax1 প্লাস by1, সরি by1 প্লাস bx2 প্লাস cx3, এদিকে কি ay1 প্লাস by2 প্লাস cy3। যখন সেটা বহিকেন্দ্র হবে, দেখো কোন বাহুটাকে টাচ করতেছে? এ বাহুটাকে না? সো এই এর আগে নেগেটিভ বসায় দিবা, 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 ঠিক আছে? আচ্ছা, এবার চলো C2। এবার কে? C2। বলো তো C2 কোন বাহুকে টাচ করছে? কোন বাহুকে টাচ করছে? বি বাহুকে টাচ করছে, বি বাহুকে টাচ করছে, বুঝছো? তাহলে বি এর আগে কি বসাই দিবা? নেগেটিভ বি। এই বিটাকে চেঞ্জ করে, এই বিটাকে চেঞ্জ করে নেগেটিভ বি বসাই দিবা, বুঝছো? এই বিটাকে চেঞ্জ করে নেগেটিভ বি বসাবা। নেগেটিভ বি, নেগেটিভ বি, নেগেটিভ বি, নেগেটিভ বি, ঠিক আছে? তাহলে বলো তো C3 কি হবে? এটা কোন বাহুকে টাচ করছে? সি বাহুকে টাচ করছে। তাহলে সি এর আগে এবার নেগেটিভটা বসাবা। ঠিক আছে? প্লাস bx2 a প্লাস b মাইনাস সি হবে। ডান, ক্লিয়ার? তাহলে 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে অন্তকেন্দ্র বহিকেন্দ্র ফর্মুলা সেম। বহিকেন্দ্রের ক্ষেত্রে যে বাহুটাকে টাচ করছে ওইটা খালি নেগেটিভ করে দিবা, ওইটা খালি নেগেটিভ করে দিবা। এখানে সুন্দর করে ফর্মুলাটা লেখা আছে। এখানে সুন্দর করে ফর্মুলাটা লেখা আছে। তাহলে অন্তকেন্দ্র বহিকেন্দ্র শেষ। বহিকেন্দ্রের কোনো অঙ্ক আমি করাইলাম না, বহিকেন্দ্রের কোনো অঙ্ক আমি করাইলাম না। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র বলো তো, পরিকেন্দ্র কি? একটা ত্রিভুজের পরিবৃত্তের যে কেন্দ্র। এই ধরো একটা ত্রিভুজ, এটার একটা পরিবৃত্ত সম্ভব, এটার একটা পরিবৃত্ত সম্ভব, সেই পরিবৃত্তের যেই কেন্দ্র, সেই পরিবৃত্তের যেই কেন্দ্র, এটাই কি? পরিকেন্দ্র। আচ্ছা, তোমাদের কি মনে আছে তুমি পরিকেন্দ্র বা পরিবৃত্ত আঁকাইতা? কেমনে আঁকাইতা? সবাই একটু আমাকে বলো, সবাই একটু আমাকে বলো যে পরিকেন্দ্র বা পরিবৃত্ত তুমি কেমনে আঁকাইতা? সম্পাদ্য শিখছো, পিচ্চি ক্লাসে সম্পাদ্য শিখছো। এ বি সি, সবাই 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 বলো তো। একটা ত্রিভুজের বাহুগুলার লম্ব দ্বিখণ্ডক আঁকতা, তাই না? যে এই বাহুটার লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক। তারপর দুইটা বাহুর লম্ব দ্বিখণ্ডক যেই বিন্দুতে ছেদ করত, দুইটা বাহুর লম্ব দ্বিখণ্ডক যেই বিন্দুতে ছেদ করত, সেটাই পরিকেন্দ্র না? সেটাই পরিকেন্দ্র না? তারপর কি করতা?
পরিকেন্দ্র আর যে কোনো একটা শীর্ষবিন্দু যোগ করলে যেটা পাইতা সেটাই কি পরিবৃত্তের ব্যাসার্ধ। মনে করে দেখো, সেটাই কি পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিকেন্দ্র আর যে কোনো একটা শীর্ষবিন্দু তুমি যোগ করে হ্যাঁ বুঝছো, যোগ করে কি করতাম, আমাদের পরিবৃত্ত টাকায় ফেলতাম। ঠিক আছে, ডান। এখন এখন চলো, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি তোমাকে দেওয়া থাকে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে তুমি পরিকেন্দ্র কেমনে বাইর করবা? একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, ধরো এ দেওয়া আছে x1, y1, বি দেওয়া আছে x2, y2, সি দেওয়া আছে x3, y3। তুমি পরিকেন্দ্র কেমনে বের করবা বলো? আচ্ছা, লম্ব দ্বিখণ্ডক বের করা, লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করা আমি কি শিখাইছি? তুমি এটার সমীকরণ বের করবা। এই লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ শিখাইছি আমি, তোমরা কি পারো? এই দুইটা সমীকরণ বের করবা, এটার ইকুয়েশন 1, এটার ইকুয়েশন 2, এটার সমীকরণ আর এটার সমীকরণ বের করলাম। তাদের যেই ছেদবিন্দুটা সেটাও বের করতে পারবা, সেটাই কি পরিকেন্দ্র, সেটাই কি পরিকেন্দ্র। ডান সবাই? ওকে, তোমাকে যদি পরিব্যাসার্ধ বের করতে বলে, পরিব্যাসার্ধ বের করা খুব সহজ, এটার স্থানাঙ্ক হইলে এটা তো বের করাই যায়। আচ্ছা, আরেকটা উপায় করা যায়, আরেকটা উপায় করা যায়। দেখো তো, তুমি ধরে নিবা এটার স্থানাঙ্ক x, y, কয়টা অজানা রাশি? কয়টা অজানা রাশি বলো? দুইটা অজানা রাশি। দুইটা অজানা রাশি বের করার জন্য দুটো সমীকরণ দরকার হয়। দেখো তো, আমি যদি এটা কি লিখতে পারি ও এ সমান ও বি, এটা থেকে একটা সমীকরণ আসবে। আবার আমি কি লিখতে পারি ও এ সমান ও সি, এটা থেকে দুইটা সমীকরণ আসবে। এই দুইটা সমীকরণ সমাধান করলেও তুমি ও বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাবা, তুমি ও বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাবা। বুঝছো? তাহলে পরিকেন্দ্র তার স্থানাঙ্ক দুই ভাবে বের করা যায়, পরিকেন্দ্র তার স্থানাঙ্ক দুই ভাবে বের করা যায়। একটু ঠান্ডা মাথায় নাও, 1 মিনিট একটা ব্রেক দিচ্ছি, হ্যাঁ, এটা মাথায় নেওয়ার জন্য। ওবি সমান ওসি নেওয়া যাবে, হ্যাঁ, যে কোনো দুইটা নিলেই হবে। যেহেতু বুঝিও পরিবৃত্ত, যেহেতু পরিবৃত্ত, যেহেতু এই যে খেয়াল করো, পরিবৃত্ত যেহেতু এটা এটা সমান ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা এটা সমান, কিংবা এটা এটা সমান, যে কোনো দুইটা নিয়ে তুমি দুইটা সমীকরণ আনবা, সমাধান করলেই কি, ওই দুইটা সমীকরণ সমাধান করলেই তাদের ছেদবিন্দু, তাদের ছেদবিন্দু পেয়ে যাবা। ক্লিয়ার সবাই? বুঝছো? এরকম একটা অঙ্ক আমরা একদম শুরুতে করছিলাম চ্যাপ্টার 3.1 এ। ধরো তোমার তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এটা এটা এটা, তুমি ধরে নিছো এটা x, y, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান,
সেটা ধরে একটা সমীকরণ আসবে, এই দূরত্ব আরেকটা সমীকরণ আসবে, দুটো সমাধান করলেই কি এক্স আর ওয়াই এর ভ্যালু বের হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? এটা একটা উপায়। কিংবা তুমি দুইটা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করবা, তাদের ছেদবিন্দু বের করবা। ঠিক আছে, ডান ডান ডান। ওকে, এবার চলো আমরা একটা স্পেশাল জিনিস, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র। এই দেখো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, হ্যাঁ। পরিবৃত্ত মানে কি? তিনটা শীর্ষবিন্দুই আমাদের বৃত্তের উপরে থাকবে, তিনটা শীর্ষবিন্দুই কি আমাদের বৃত্তের উপরে থাকবে। ঠিক আছে, তিনটা শীর্ষবিন্দুই কি আমাদের বৃত্তের উপরে থাকবে, তাই তো? আচ্ছা, এই এই যেহেতু সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাই না? তার মানে এটা অর্ধবৃত্তস্থ কোণ। এটা 90 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ অবশ্যই 180 ডিগ্রি হবে। তার মানে এই সমকোণী ত্রিভুজের যে অতিভুজ, সেটা আসলে বৃত্তের ব্যাস হয়ে যাবে, এই পরিবৃত্তের ব্যাস, তাই না? এবং দেখেই বোঝা যাচ্ছে, তাই না? এই কোণটা 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ। এই যে বৃত্তস্থ কোণ না, যেহেতু শীর্ষ উপরে আছে, এবং 90 ডিগ্রি মানে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা যেই চাপের উপরে আছে সেটা অবশ্যই ব্যাস, তাহলে এবিটা আসলে ব্যাস। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র আসলে অতিভুজের মধ্যবিন্দু, আর পরিব্যাস কি? অতিভুজ। ব্যাসার্ধ হচ্ছে অতিভুজের অর্ধেক। আমি কি বুঝাইতে পারছি? সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র বের করা খুব সহজ, অতিভুজের মধ্যবিন্দু। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র বের করা খুব সহজ, অতিভুজের মধ্যবিন্দুটাই কি? পরিকেন্দ্র। ক্লিয়ার? তোমরা কি সবাই ক্লিয়ার? তোমরা কি সবাই ক্লিয়ার? আমাকে বলো। ওকে, কোশ্চেনটা পড়ো। এই সরল রেখাটা উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার পরিকেন্দ্র। একটা সরল রেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে যেই ত্রিভুজটা তৈরি করবে, একটা সরল রেখা, হ্যাঁ, সে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে যেই ত্রিভুজটা তৈরি করবে, দেখো তো এই সরল রেখাটাকে তুমি ছেদক আকৃতিতে নিয়ে যাও, 3x + 4y = 12। সো তুমি যদি 12 দিয়ে ভাগ করো, তাহলে কি x/4 + y/3 = 1। হ্যাঁ, তাহলে সে x অক্ষকে 4,0 বিন্দুতে ছেদ করবে, x অক্ষকে 4,0 বিন্দুতে ছেদ করবে, y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করবে, y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করবে। বুঝছো? হ্যাঁ, এটার পরিকেন্দ্র। তাহলে এটার পরিকেন্দ্র কি? যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা কি জানি? পরিকেন্দ্র হবে অতিভুজের মধ্যবিন্দু। অতিভুজের মধ্যবিন্দু সেটা কত? 0,3 আর 4,0 তাদের মধ্যবিন্দু। 4 + 0/2 2,3/2, তাই না? 2,3/2। ক্লিয়ার? বুঝছো? আমরা সবাই কি বুঝছি? এটাই তো খুব সহজ। আচ্ছা, এখন আমরা স্পেশাল একটা ত্রিভুজ দেখব, সমবাহু ত্রিভুজ। বলো তো, সমবাহু ত্রিভুজ ব্যাপারটা খুব সুন্দর, প্রতিসম না? সমবাহু ত্রিভুজ আমরা এখন যেটা দেখবো, সমবাহু ত্রিভুজ। ধরো এই যে এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের মধ্যমা সেটাই কি লম্ব হবে না? একটা সমবাহু ত্রিভুজের মধ্যমা সেটাই কি বিপরীত বাহুর উপরে লম্ব হবে না? চিন্তা করো, একদম সিমেট্রিক। তাহলে ভর কেন্দ্র যা, লম্ব কেন্দ্র তাই। আবার সমবাহু ত্রিভুজ তাহলে একদম সুষম, তাহলে এখান থেকে এই ডিসটেন্স যা, এখান থেকে এই ডিসটেন্সটা, এখান থেকে এই ডিসটেন্স তাই। তো এই ব্যাসার্ধের একটা বৃত্ত যদি আঁকো, এই ব্যাসার্ধের একটা বৃত্ত যদি আঁকো,
তার কেন্দ্র কি এটা না? আবার এই একই ব্যাসার্ধ নিয়ে, মানে ছোট ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা অন্তবৃত্ত আঁকো, তার কেন্দ্র দেখবা এটাই। তাহলে সমবাহু ত্রিভুজ হচ্ছে এমন একটা ত্রিভুজ যার বহিকেন্দ্রটা বাদে সবগুলা কেন্দ্র একই। আমি কি ক্লিয়ার? তুমি কি ক্লিয়ার? সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র, অন্তকেন্দ্র চারটাই সেম। এখন আমি যদি তোমাকে একটা সমবাহু ত্রিভুজের অন্তকেন্দ্র বাইর করতে বলি, তুমি কি করবা? চারটাই সেম। সবচেয়ে সহজ কোনটা বাইর করা? ভরকেন্দ্র বাইর করা। তুমি ভরকেন্দ্রটা বাইর করবা, তারপর বলবা এটাই কি পরিকেন্দ্র, এটাই অন্তকেন্দ্র, এটাই লম্বকেন্দ্র। ঠিক আছে? ক্লিয়ার সবাই? সবাই সবাই বুঝছো? একটা সমবাহু ত্রিভুজের সকল কেন্দ্রই একই, বহিকেন্দ্রটা বাদে সকল কেন্দ্রই কি একই। আমাদের লাস্ট টপিকে আমরা চলে আসছি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, দুইটা বাহু ছেদ করবে কখন? যখন তারা সমান্তরাল না হয়। সমান্তরাল না হলে তারা ছেদ করবেই। দুইটা বাহু সমান্তরাল না হলে ছেদ করবে। তিনটা বাহু একই বিন্দুতে ছেদ করবে, এটা রেয়ার ঘটনা, তাই না? তিনটা বাহু একই বিন্দুতে ছেদ করবে, এটা রেয়ার ঘটনা। তো আমরা এখন দেখব যে তিনটা বাহু একই বিন্দুতে ছেদ করা, বা তিনটা বাহুকে সমবিন্দু বলে। তিনটা বাহু সমবিন্দু হওয়ার শর্ত, বা ইংরেজিতে বলে কনকারেন্ট। তিনটা বাহু সমবিন্দু, একটা বিন্দু দিয়ে যায়, এটার শর্ত। ঠিক আছে? প্রমাণটা কেমনে করতে হয় আমি বলি। ধরো তিনটা বাহুর সমীকরণ আমি তোমাকে দিয়ে দিছি। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, এটার সমীকরণ এটা। a2x প্লাস b2y প্লাস c2, এটা ইকুয়ালস টু 0। ঠিক আছে? আর হলুদটার সমীকরণ চিন্তা করো, a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়ালস টু 0। আমি কি বুঝাইতে পারলাম? তিনটা বাহু, তিনটা রেখা, একই বিন্দু, শর্তটা কি? আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি এই দুইটার ছেদবিন্দু বের করতে পারবা? আর গুণন করে সমাধান করলেই তো হবে। এই যে এই দুইটার ছেদবিন্দু তুমি বের করলা, এটা ধরো 1 নং, 2 নং। ঠিক আছে? তুমি 1 আর 2 এর ছেদবিন্দু বের করছো, 1 ও 2 সমাধান করে এদের ছেদবিন্দুটা বের করছো। হ্যাঁ, এই করছো? করতে পারবা নাকি সেটা বলো। আর গুণন করে এই দুইটার ছেদবিন্দু বের করছো। এখন এই তিনটা যদি সমবিন্দু হয়, এই দুইজনের ছেদবিন্দু এই হলুদ রেখার উপরে অবস্থিত। বুঝছো? তুমি এই দুইটা সমীকরণ সমাধান করে ছেদবিন্দু পাইছো। এই তিনটা রেখা যদি একই বিন্দু দিয়ে যাইতে হয়, তাহলে এই দুইজনের যে ছেদবিন্দু সেটা এটার উপরে অবস্থিত। তার মানে এই ছেদবিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে। মানে এই সমীকরণের x এর জায়গায় এটার ভুজ, y এর জায়গায় এটার কোটি বসাবা, তাহলেই শর্তটা চলে আসবে। বুঝছো? তোমার মনে রাখতে হবে খালি শর্তটা। ওই শর্তটা কি? ওই শর্তটা হচ্ছে, এই শর্তটাকে সুন্দর করে তুমি যদি সাজায় গুছায় করো, শর্তটা হবে এই নির্ণায়কের ভ্যালু যদি শূন্য হয়। বুঝছো? তিনটা সমীকরণের সহগগুলা দিয়ে, হ্যাঁ, এই যে a1 b1 c1, a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। বুঝতে পারছো? যে a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3।
তোমরা ম্যাট্রিক্স নির্ণায়ক অলরেডি পড়ে ফেলছো, শেষ করে ফেলছো না? এই নির্ণায়কের ভ্যালু যদি শূন্য হয়, বুঝলাম? এই নির্ণায়কের ভ্যালু যদি শূন্য হয় তাহলে তিনটা রেখা সমবিন্দু বা একই বিন্দু দিয়ে যায় বা কনকারেন্ট। এই শর্তটা কেমনে আসছে আমি তোমাকে বলছি। তুমি এই দুইটার ছেদবিন্দুটা বাইর করবা, সমরেখা হইলে এই ছেদবিন্দু এটার উপর অবস্থিত, এটা দিয়ে সিদ্ধ করাবা। সিদ্ধ করাইলেই তুমি দেখতে পারবা যে শর্তটা আসে সেটা আর এটা আসলে সেম। বুঝছো? এই নির্ণায়কটা ভাঙাইলে যেটা আসে সেটাই দেবে ওই সমীকরণটা। ডান ডান ডান। সবাই বলো ক্লিয়ার? তো এই শর্তটা একটু মাথায় নাও, আমরা এই শর্ত রিলেটেড অঙ্ক করব। ঠিক আছে? একটু এই শর্তটা নাও, মাথায় নাও, তারপর আমরা করে ফেলবো। প্রমাণটা ইম্পর্টেন্ট না, বাট এটা মাথায় রাখা ইম্পর্টেন্ট। বুঝছো? তো আমি অনেক কিছুর প্রমাণ জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি, যারা উৎসাহী আছো তারা করে নিবা। এগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসবে না, কিন্তু তোমার বেসিক বিল্ডিং এর জন্য কেউ যদি চাও নিজে থেকে করতে তাহলে অবশ্যই করতে পারো। আদারওয়াইজ আমি যদি সবকিছু ক্লাসে দেখাই দিই তাহলে দেখা যাবে ক্লাসের লেন্থ অনেক বড় হয়ে গেছে। চলো আমরা একটা অঙ্ক করি। এই 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 রেখাত্রয়ের একটা সাধারণ বিন্দু আছে, তার মানে এই রেখা তিনটা সমরেখ, তাই না? আমাকে সবাই বলো 3x প্লাস 5y মাইনাস 2 ইকুয়ালস টু 0, এই 2x প্লাস 3y ইকুয়ালস টু 0, এই এখানে কোনো ধ্রুবক নাই, হ্যাঁ। আর ওদিকে হচ্ছে a প্লাস b প্লাস 1, ax প্লাস by প্লাস 1 ইকুয়ালস টু 0। এই তিনটা রেখা সমরেখ, সরি সমবিন্দু, তার মানে প্রশ্ন মতে 3, 5, মাইনাস 2, হ্যাঁ। আর ওদিকে হচ্ছে 2, 3, 0, 2, 3, 0, এদিকে হচ্ছে a b 1, এটার ভ্যালু 0। এখন এই নির্ণায়কটা বিস্তার করতে পারবা? বলো তো, নির্ণায়ক বিস্তার জানি কেমনে করতে হয়। কোন একটা সারি বা কলাম বরাবর দুইটা শূন্য আনতে পারলে খুবই ভালো হয়, তাই না? তো দুইটা শূন্য আনি, চলো। 3 নাম্বার সারিকে 2 দিয়ে গুণ করে 1 নাম্বার সারির সাথে যোগ করো তো। 3 নাম্বার সারিকে 2 দিয়ে গুণ করে 1 নাম্বারটার সাথে যোগ করো, তাহলে কি হয়? 3 প্লাস 2a, 5 প্লাস 2b, মাইনাস 2 প্লাস 2, 0, 2, 3, 0, a b 1। দেখো এই কলাম বরাবর দুইটা শূন্য নিয়ে আসছি। এই যারা নির্ণায়ক পড়ো নাই, নির্ণায়ক পড়ে এসে তারপর বলবা। আপাতত এটা জাস্ট লিখে ফেললাম। আমি কি করছি, প্রথম সারি চেঞ্জ করে ফেলছি, প্রথম সারির সাথে 2 দিয়ে গুণ করে তৃতীয় সারিটা যোগ করছি। এবার তুমি এই বরাবর বিস্তার করে দাও। এই বরাবর বিস্তার করলে কি হবে? এই যে এই বরাবর আচ্ছা, এই বরাবর বিস্তার করবা, এই বরাবর বিস্তার করলে কি পাবা আমাকে বলো তো? 3 ইন্টু 3 প্লাস 2a মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2b ইকুয়ালস টু 0। এটা গুণ, তাহলে দেখো তো কত থাকে? 3 তিরিকে 9 প্লাস 6a মাইনাস 10 মাইনাস 4b ইকুয়ালস টু 0। এটাই কি a আর b এর মধ্যে সম্পর্ক, 6a মাইনাস 4b মাইনাস 1 ইকুয়ালস টু 0। সুন্দর করে লিখলে 6a মাইনাস 4b মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটাই কি a আর b এর মাঝে সম্পর্ক। আমরা কি বুঝতে পারছি? সো তিনটা রেখা যদি সমরেখা হয়, খুবই ইম্পর্টেন্ট, সবগুলাকে একই আকৃতিতে আনতে হবে। কিন্তু দেখো সবগুলা বাম পাশে, বুঝছো? ABC সবগুলাই বাম পাশে থাকতে হবে, ডান পাশে কোনো কিছু থাকা যাবে না। তারপর এদের সহগগুলা নিয়ে 3, 5, মাইনাস 2, 2, 3, 0, AB 1, এদের সহগগুলা নিয়ে যেই নির্ণায়কটা হবে সেই নির্ণায়কের মান 0। তাহলেই এই তিনটা রেখা সমবিন্দু হবে। তাহলে এই তিনটা রেখা কি
সমবিন্দু হবে। ঠিক আছে, অনেকে তোমরা কমেন্টে দুষ্টামি করতেছো, করো, নিজের পায়ে কোরাল মারলে করতে চাইলে করো, যথেষ্ট বয়স হয়েছে, হয়েছে না, বড় হয়েছ, এখন এগুলা নিজ দায়িত্বে ফেলে দিতে হবে আর পড়াশোনা করতে হবে। তোমাদের বড় ভাইয়া আপুরা এইচএসসি 25 ব্যাচ, ওদেরকে জিজ্ঞেস করো, ওদের এইচএসসিতে অনেকেই রেজাল্ট পরীক্ষা খারাপ দিছে, কোয়েশ্চেন টাফ করছে। তো ক্লাসে মনোযোগ দিতে হবে, ক্লাসে মনোযোগ দিতে হবে, সারা বছর পড়াশোনা করতে হবে, তাহলে যেরকম কোয়েশ্চেনই করুক তুমি পারবা। সারা বছর ফাঁকিবাজি করে একদম লাস্টের দিকে যদি শুরু করো তাইলে কিন্তু হবে না, তাইলে কিন্তু হবে না, কোয়েশ্চেন একটু ঘুরায় পেঁচাই দিলেই তুমি ধরা খেয়ে যাবা। ওকে, চলো পরেরটাই যাই। এটা 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 এই রেখা তিনটা সমবিন্দু হলে দেখাও যে a প্লাস বি প্লাস সি 0। তার মানে খেয়াল করো, খেয়াল করো, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 প্রথম রেখা, bx প্লাস cy প্লাস a ইকুয়ালস টু 0, cx প্লাস ay প্লাস b ইকুয়ালস টু 0। হ্যাঁ, এই তিনটা রেখা, এই তিনটা রেখা যদি সমবিন্দু হয়, প্রশ্ন মতে এই তিনটা রেখা যদি সমবিন্দু হয়, তার মানে কি এ বি সি, বি সি এ, সি এ বি, এটা ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম সবাই? বলো। আচ্ছা, তোমরা যারা নির্ণায়ক পড়ছো, একটা সারির সাথে আরেকটা সারি যোগ করা যায়? বলো তো। কিংবা তুমি সরাসরি সরাসরি এটাকে বিস্তার করে দাও তো, সরাসরি বিস্তার করে দাও, তাহলে এ ইন্টু বিসি মাইনাস এ স্কোয়ার, এ ইন্টু বিসি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি, তাই না? মাইনাস বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি প্লাস সি ইন্টু এবি মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো কি থাকে, এবিসি মাইনাস এ কিউব প্লাস বি কিউব মাইনাস বি কিউব প্লাস এবিসি প্লাস এবিসি মাইনাস সি কিউব ইকুয়ালস টু 0। তাহলে কি থাকে, তিনটা এবিসি, 3abc মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব, দুই পাশে -1 দিয়ে গুণ করে দাও তো। ক্লাস 9-10 একটা ফর্মুলা শিখছিলা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু 0। মনে আছে এই ফর্মুলাটা? তোমাদের কি মনে আছে এই ফর্মুলাটা? ফর্মুলাটা যদি ভাঙাও তাহলে কি থাকে, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়ালস টু 0, তাই না? তাহলে হয় এটা 0 না হয় ওটা 0, হয় এটা 0 না হয় এটা 0, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 বলতে পারি। ডান। বুঝছো সবাই? সবাই কি ক্লিয়ার? চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশি হায়ার ম্যাথসের, হয় এটা 0 না হয় মনে আছে এ সমান বি সমান সি, একটু মনে করে দেখো, হয় এটা 0 না হয় এটা হইতো ওই যে বিশেষ বীজগাণিতিক সূত্রের স্পেশাল ভার্সন, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। কয়েকটা বর্গ রাশির যোগফল তখনই 0 হয় যখন ওই বর্গ রাশিগুলো আলাদা আলাদা হবে 0 হয়, এখান থেকে এটা আসতো। কিন্তু এটা আসলে আর এ সমান বি সমান যদি সি হয়ে যায়, তিনটাই সমান, ধরো 2 2 2, তাহলে এটাও 2 এটাও 2 এটা 2, এই তিনটা রেখা তো আর আলাদা রেখা হবে না, এটা সেম রেখা হয়ে যাবে। বুঝছো? তখন আর তিনটা রেখা না, রেখা ত্রয় না, রেখা একটাই। তাহলে এটা সম্ভব না, সম্ভব এটা। ক্লিয়ার? তোমরা সবাই কি ক্লিয়ার? আমাকে বলো, তোমরা সবাই কি ক্লিয়ার? বলো তো। আচ্ছা, ঠিক আছে,
হয় এটা 0 না হয় এটা 0, কিন্তু এটা 0 সম্ভব না, এটা 0 দেখাই দিলেই হবে। ওকে, চলো এর পরেরটা। এর মান কত হলে এই তিনটা রেখা সমবিন্দু? বলো তো। 3, 2, -5, a 4, -9, 1, 2, -7। তুমি এটা ক্যালকুলেটর দিয়ে করবা, বুঝছো, যেহেতু এমসিকিউতে আসছে। এই সবাই ম্যাট্রিক্স ও নির্ণায়ক ক্যালকুলেটর হ্যাক্স দেখছো? সবাই ম্যাট্রিক্স ও নির্ণায়ক ক্যালকুলেটর হ্যাক্স দেখছো? এই চারটা অপশনের কোনটা বসায় দেখবা এই নির্ণায়কের মান 0 হয়, সেটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেটর হ্যাক্স, ক্যালকুলেটর কিন্তু তোমার এমসিকিউতে একটা ভাইটাল রোল প্লে করবে। ফাটাই দিতে পারবে তুমি ক্যালকুলেটর দিয়ে। সো ক্যালকুলেটরটা ভালো করে ইউজ শিখিও। দেখো, এই রেখাত্রিনটা সমবিন্দুগামী হলে তৃতীয় রেখার সাথে লম্ব এবং মূলবিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? তৃতীয় রেখার সাথে লম্ব, এই যে এটার সাথে লম্ব এবং মূলবিন্দুগামী। আচ্ছা, ফার্স্টে আমাকে বলো, এই তিনটা রেখা যদি সমবিন্দুগামী হয়, হ্যাঁ, এই তিনটা রেখা যদি সমবিন্দুগামী হয়, তুমি এর ভ্যালু বের করতে পারবা? দেখো তো, 1, -3, 4, 1, -6, 5, 1, a 2, এটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা সমাধান করবা, এটা সমাধান করে a এর ভ্যালুটা বের করে ফেলবা, এটা সমাধান করে a এর ভ্যালুটা বের করে ফেলবা। তারপর এইটার উপরে লম্ব এবং মূলবিন্দুগামী, কিন্তু কোনো প্যারাই নেই, y ইকুয়ালস টু mx, এটার উপর লম্ব, ঢালটা বের করে ফেলবা। এইটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। সবাই কি ডান? আমাকে বলো তো, বলো সবাই কি ডান? তো এখন তোমরা সবাই বই নিয়ে নিছো না? তোমাদের বইয়ের 3.6 পর্যন্ত ডান। বুঝছো, 3.6 পর্যন্ত ডান। তো সরল রেখা, তোমরা যদি খেয়াল করো, তোমরা যদি বইটা খুলো দেখবা একটা জায়গায় লেখা আছে এরকম, লম্ব দূরত্ব সংক্রান্ত। প্রথম এডিশনে হচ্ছে 186 নাম্বার পেজ, এই যে এই পেজটা, এই পেজটার আগ পর্যন্ত সবকিছু আমাদের পড়ানো শেষ। তো এই পেজের আগে যত অঙ্ক আছে সবকিছু তোমার পারা উচিত, বুঝছো? এই পেজের আগে যত অঙ্ক আছে সবকিছু কি তোমার পারা উচিত। ওকে, তো আমরা আজকের ক্লাসটা এভাবেই শেষ করতেছি, এখানেই শেষ করতেছি। 186 পেজের আগে যা কিছু আছে সবকিছু পড়ে ফেলবা, প্র্যাকটিস করে ফেলবা। ওকে, তো নেক্সট ক্লাসে আমাদের 3.7 শুরু হবে। তো 3.7 শেষ করতে আমাদের 2টা বা 3টা ক্লাস লাগবে, 2টা বা 3টা ক্লাসে আমাদের 3.7 শেষ হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।